আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি সহজে শিখোর পক্ষ থেকে। তো আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিতি এই অংশটি থেকে তোমাদের ক্লাস নেব ইনশাআল্লাহ। তো আমরা ধারাবাহিকভাবেই ক্লাস দিচ্ছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকবে এবং আমরা এগুলোর লেকচার শিট রেডি করছি। সেগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পাশাপাশি আমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো ধারাবাহিকভাবে ভিডিও আকারে উপস্থাপন করব। তো আজকে আমরা আলোচনা করব ভাষা ও বাংলা ভাষা সম্পর্কে। এটি পর্ব আকারে আপলোড হতে থাকবে। তাই প্রত্যেকদিনই চ্যানেলটি একবার ঘুরে যাবে ইনশাআল্লাহ। চলো ক্লাসটি শুরু করছি। ভাষা ও বাংলা ভাষা। আচ্ছা। ১ নম্বরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রাণী জগতে একমাত্র মানুষের ভাষা আছে। শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা শরীর ও স্নায়ুবিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে ভাষা ব্যবহারের জন্য মানুষের স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক ও অন্যান্য প্রত্যঙ্গ যেভাবে তৈরি হয়েছে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তা দেখা যায় না। তাহলে এখানে ভাষাবিজ্ঞানীরা কি কথা বলছে? যে ভাষাবিজ্ঞানী শরীর ও স্নায়ুবিজ্ঞানের পরীক্ষা করে দেখছেন। কি দেখছেন? ভাষা ব্যবহারের জন্য মানে মানুষের যে স্নায়ুতন্ত্রটা এবং মস্তিষ্কটা যেভাবে তৈরি করা হইছে, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এমনটা দেখা যায় না। তো ভাষার সাহায্যে আমরা কথা বলি। তাহলে আমরা কিসের সাহায্যে কথা বলি? আমরা ভাষার সাহায্যে আমরা কথা বলি। আচ্ছা। এরপরে দেখো যে ভাষার মাধ্যমে আমরা প্রকাশ করি আমাদের অভিজ্ঞতা, নানা ধরনের আবেগ, আ বিভিন্ন প্রকার অনুভূতি যেমন হিংসা, বিদ্বেষ, ভালো লাগা, ভালোবাসা, ঘৃণা, ক্ষোভ ইত্যাদি। ভাষার আরো আ কাজ রয়েছে। এখন দেখো তুমি কারো উপর রাগ করলে কিন্তু এই রাগটা প্রকাশ করো কিন্তু কথার মাধ্যমেই, তাই না? আচ্ছা, বা কারো প্রতি তুমি খুব সহানুভূতিশীল হলে তাদের প্রতি তুমি সহানুভূতি প্রকাশ করো কিন্তু ভাষার মাধ্যমেই। আচ্ছা, ভাষা আমাদের শিক্ষার মাধ্যম। আ ভাষা আ ভাষার সাহায্যে আমরা অন্যের সঙ্গে তর্ক-বিতর্ক করি। ভাষাকে দেশ গঠনের হাতিয়ার হিসেবেও গ্রহণ করা হয়। দেশ গঠন বলতে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে বোঝায়। তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে দেশ গঠন বলতে কি বোঝায়? হ্যাঁ? তো দেশ গঠন বলতে দেশের মানুষের উন্নয়ন ও অগ্রগতি বোঝায়। তো এই অগ্রগতি কল্যাণ সাধন কিভাবে করা যাবে? কিভাবে দেশের মানুষের সঙ্গে মঙ্গল করা সম্ভব? সেসব কথা ভাষার মাধ্যমেই মানুষের সঙ্গে তুলে ধরতে হয়। ভাষা হচ্ছে ২ প্রকার। খুব গুরুত্বপূর্ণ তথ্য এখানে আছে যে ভাষা হচ্ছে ২ প্রকার। কি? মৌখিক ভাষা এবং লিখিত ভাষা। তো আমি যে বিষয়গুলা এইভাবে বক্স করে দিচ্ছি এবং দাগিয়ে দিচ্ছি এগুলো তোমরা একটু দাগিয়ে নিবে। বই পাশে রাখবে ইনশাআল্লাহ। চলো আমরা ভাষার উপাদান সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, এখানে আমরা দেখো ভাষার উপাদান সম্পর্কে আলোচনা করতে আমরা যেখানে আছি সেখান থেকে দাগাই। ভাষার প্রধান উপাদান হচ্ছে কি? ধ্বনি, শব্দ, বাক্য এবং বাগার্থ। খুব গুরুত্বপূর্ণ কথা এটা। এই যে এটুক দাগাও। ঠিক আছে? ভাষার প্রধান উপাদান হচ্ছে কি? ধ্বনি, শব্দ, বাক্য এবং বাগার্থ। বাগর্থ, ঠিক আছে? অর্থাৎ মানে যেটা কথা বলি তার অর্থ আরকি। আচ্ছা। তো ধ্বনি কি? আমি যে সাউন্ড যেটা আসতেছে আমার, হ্যাঁ? এটাকে মূলত ধ্বনি বলে। আচ্ছা। এরপরে এই যেমন ধরো এটা এই যে এটা একটা ধ্বনি। এটা একটা ধ্বনি। শব্দ উৎপন্ন করলাম আমি। আচ্ছা। এখন এই ধ্বনিটা শব্দ। তাহলে এই ধ্বনিটা প্রকাশ করি কি দিয়ে? লিখে প্রকাশ করি। আমি যদি বলি রাজু, এই সাউন্ডটাকে বলা হয় ধ্বনি। রাজু, র আকার রা, বরিকার জস্যকার জু। তাহলে এটা হচ্ছে কি? শব্দ। এটা হচ্ছে শব্দ। আর যখন হইতেছে আমার বাক্য, রাজু বাজারে যায়, এটা বাক্য। তাহলে এগুলার এই যে শব্দের যে অর্থ, এগুলাই হচ্ছে বাগড়া। আচ্ছা, যাই হোক আমরা আরো ডিটেইলস আলোচনা পরবর্তীতে উপস্থাপন করব। এখন দেখো ধ্বনি সম্পর্কে আমরা আলোচনা করি। আচ্ছা, এখান থেকে আমাদের এই জায়গা থেকে আমাদের আলোচনাটা করি। এখান থেকে এই পর্যন্ত আলোচনা করব। আচ্ছা, এখন আমরা প্রথমত এখানে দাগাই যে ধ্বনি, বাতাসে আঘাতের ফলে ধ্বনির সৃষ্টি হয়। তাহলে আমরা যখন কথা বলি, বাতাসের মধ্যে এক ধরনের তরঙ্গ সৃষ্টি হয়, ওয়েভ। এই তরঙ্গের তাহলে ধ্বনি কিভাবে সৃষ্টি হয়? বাতাসে আঘাতের ফলে। এমসিকিউ আসবে কিন্তু যে ধ্বনি কিভাবে সৃষ্টি হয়? বাতাসে আঘাতের ফলে। কিন্তু সব ধ্বনি কিন্তু ভাষার ধ্বনি নয়। হ্যাঁ, এটা কি ভাষার ধ্বনি? কিন্তু এটা তো ধ্বনি, সাউন্ড। আচ্ছা, ভাষায় তাকেই ধ্বনি হিসেবে গ্রহণ করা হয়েছে, যা বাকযন্ত্রের সাহায্যে তৈরি হয়। বাকযন্ত্র মানে কি? কথা বলার জন্য আমাদের যে সিস্টেমটা আল্লাহ দিয়েছেন, এটাকে বাকযন্ত্র বলে। বাকযন্ত্রের ক্ষমতা অসীম। এর সাহায্যে আমরা পশু-পাখির নানা রকম ডাক ডাকতে এবং অনুকরণ করতে পারি। কিন্তু এসব ভাষা ধ্বনি নয়। এসব ভাষার ধ্বনি নয়। তাহলে এখন কথা দেখো আবার। তো বাকযন্ত্রের ক্ষমতা অসীম। এর সাহায্যে আমরা পশু-পাখির নানা রকম ডাকতে বা অনুকরণ করতে পারি। যেমন হাম্বা! তো এখন এটা তো পশু-পাখির ডাক হলো। পশু-পাখির ডাক হলো।
পশু পাখির ডাক হলো। এটা কি ভাষা হবে? ভাষা হবে না। তাহলে আমরা আমাদের বাকযন্ত্র দিয়ে পশু পাখির ডাক অনুকরণ করতে পারি। কিন্তু এগুলো কি নয়? এগুলো ভাষা নয়। আচ্ছা, আচ্ছা তাহলে ভাষার ধ্বনি শুধু বাকযন্ত্রের সাহায্যে উৎপাদিত হলে চলবে না, তাকে অবশ্যই অর্থপূর্ণ হইতে হবে। পশু পাখির ডাক কিংবা এই জাতীয় ডাককে আমরা আওয়াজ বলতে পারি। কি বলতে পারি? আওয়াজ বলতে পারি। এগুলোকে আমরা আওয়াজ বলতে পারবো। কিন্তু কি বলতে পারবো না? ধ্বনি বলতে পারবো না। ভাষার একটি ধ্বনি স্থলে আরেকটি ধ্বনি বদলে দিলে নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন কাল, এখানে ক ধ্বনিটি বদলিয়ে যদি আমি খ বললেই সম্পূর্ণ নতুন ভিন্ন অর্থ বহন করে এমন শব্দ তৈরি হয়। যেমন খাল, গাল, তাল, ঢাল। তাহলে ভাষার যে ধ্বনিগুলো আছে এখানে অক্ষর বদলে দিলে অর্থ পরিবর্তন হয়ে যায়। এভাবে আমরা এইসব ধ্বনিগুলো পাই। তা ধ্বনির উপলব্ধি ভাষাভাষীদের মনে রয়েছে এবং স্বাক্ষর এবং নিরক্ষর সব মানুষই তা জানে, বোঝে এবং ব্যবহার করে। তো এখান থেকে যদি বলি বিশেষ কিছু কথা। তো এখানে হচ্ছে যে এই জায়গাটা মনে রাখতে হবে যে ধ্বনি সৃষ্টি হয় কিভাবে? বাতাসে আঘাতের ফলেই। আচ্ছা। এরপরে এখানে দেখো ভাষার একটি ধ্বনির স্থলে, হ্যাঁ? আ আরেকটি ধ্বনি বদলে দিলে কি হয়? নতুন শব্দ তৈরি হয়, নতুন শব্দ তৈরি হয়। আচ্ছা। এরপরে আ তেমন আর কিছু পাইলাম না। এরপরে এবারে চলে আসো শব্দ নিয়ে আলোচনা করব। আচ্ছা। এরপরে আমরা শব্দ নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ টপিক এবারেরটা। তো দেখো শব্দ নিয়ে আলোচনা করছি। এইটুকু আগে আমরা পড়ব। এখন এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। বলো তো তোমরা তাহলে ধ্বনি কিভাবে সৃষ্টি হয়? এক বা একাধিক ধ্বনি মিলে শব্দের সৃষ্টি হয়। যেমন ক, ল, ক আকার কা, ত আকার তা। কলকাতা এটা একটা শব্দ তৈরি হইছে না এখন? কিন্তু কি ক একটা আলাদা ধ্বনি, ল একটা আলাদা ধ্বনি, কা একটা আলাদা ধ্বনি, তা একটা আলাদা ধ্বনি। তাহলে কলকাতা। বুঝাতে পারছি কিনা? আচ্ছা। তো এরপরে এখন দেখো, হুম, তো এতটুকু গেল। এবারে আসেন যেমন মানুষ। এখানে ৫ টি ধ্বনি আছে। তাহলে ম যোগ আ হ্যাঁ। তাইলে এখানে ৫ টি ধ্বনি রয়েছে। যেমন এক বা একাধিক শব্দ মিলে ধ্বনি সৃষ্টি হয় যেমন মানুষ। তো এই মানুষের মধ্যে ৫ টা ধ্বনি আছে। কয়টা? ৫ টা আছে। ম আছে, আ আছে, দন্ত্য ন আছে, ও আছে। এখন বুঝায় বলি যে এটা কেমনে আছে, তাই না? এটা তো বুঝতে হবে। এখন যদি আমি লিখি যে মানুষ শব্দটা যদি আমি লিখি, হ্যাঁ? মানুষ। তোমাদেরকে আমি লিখেই দেখাই। দেখো তো মানুষ। আচ্ছা ম তো এখানে আছে। তোমাদের তো কোনো আপত্তি নাই। এই যে ম আছে। যোগ আ, ম আকার মা। তাহলে আ আছে না? আ আছে। তাহলে মা ২ টা তো হয়ে গেল। এবার নুস তাহলে দন্ত্য ন আছে না? আছে। এরপর কি নুতে কি রস্যু আছে না? রস্যু আছে। এরপর কি মূর্ধন্য ষ আছে না? মূর্ধন্য ষ কিন্তু আছে। আমি নিচে লিখি। মূর্ধন্য ষ আছে। আচ্ছা, হ্যাঁ? তাহলে এই যে মানুষ শব্দটার মধ্যে কি কতগুলা এখানে কি ধ্বনি আছে আমরা দেখলাম কিনা? তাহলে কয়টা হইলো? আমরা যদি একটু কালি পরিবর্তন করি অন্য কালি নেই, তাহলে তোমরা দেখতে বুঝতে পারবে যে এখানে একটা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। আচ্ছা। তো এই ৫ টা হচ্ছে ধ্বনি এবং এখানে দেখো এখানে কিন্তু এই কথাই বলছে যে ৫ টি ধ্বনি রয়েছে। তো এই উদাহরণে শেষ ধ্বনিটি বোঝাতে তালব্য শ লিখে ১ম বন্ধনীতে মূর্ধন্য ষ লেখা হয়েছে। মনে রাখতে হবে যে মূর্ধন্য ষ ধ্বনি নয়, বর্ণ। মূর্ধন্য ষ কি নয়? ধ্বনি নয়। এটা একটা কি? এটা একটা বর্ণ। আচ্ছা। তো এতটুকু গেল। এখন আমরা বাক্য নিয়ে আলোচনা করব। আচ্ছা। তো এখন দেখো বাক্য পড়তে গিয়ে আমরা এখান থেকে এতটুকু আগে দাগিয়ে নেই। এখন আমরা এখান থেকে আবার ইন্ডিভিজুয়ালি দাগাবো। বাক্য বলতে কথা বা বচনকে বোঝায়। ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান হচ্ছে তৃতীয়। ধ্বনি দিয়ে যা শুরু হয়েছিল শব্দে এসে তা আরো সংহত হয়। তা আরো কি হয়? সংহত মানে সুসংগঠিত হয়। আরো পরিপূর্ণতা পায়। বাক্যে সে পরিপূর্ণ না হলে সে অনেকটাই পূর্ণতা পায়। আচ্ছা, প্রতিটি বাক্যই কেউ উৎপাদন করে আর কেউ শোনে। বাক্যের সঙ্গে তাই ২ জনের সম্পর্ক রয়েছে। একটা হচ্ছে বক্তা, আরেকটা হচ্ছে কি শ্রোতা। এই ২ পক্ষের মধ্যে কোনো ঘাটতি চলে না। বক্তা যা বলে তাতে। আচ্ছা, এতটুক থেকে আমরা কি পড়লাম? যে বাক্য বলতে কথা বা বচনকেই বোঝায়। আমরা যে কথাগুলো বলি এটাকে কি বলে মূলত? বাক্য বলে। আচ্ছা, ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান ভাষায় কততম? তৃতীয়। কততম? তৃতীয়। আচ্ছা, বাক্যের সাথে কয়জনের সম্পর্কে থাকে? ২ জনের, বক্তা, শ্রোতা। এতটুকু ক্লিয়ার? এখন আমরা চলে যাই। শ্রোতার সব কৌতূহল, হ্যাঁ, শ্রোতার সব কৌতূহল মিটতে হয়। এজন্য বলা হয় যে উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্তি পায় তাই হলো বাক্য। অর্থাৎ উক্তিটা হইতে হবে পরিপূর্ণ এবং শ্রোতা ওই কথাটা শুনে তৃপ্তি পাইতে হবে। ওর যে আকাঙ্ক্ষা সেটা পূর্ণ হইতে হবে। তখনই তা বাক্য। যেমন আমরা গ্রামে বাস করি। মহৎ গুণ মানুষকে বড় করে। তো এগুলা হইতেছে কি? বাক্য। এখন আমরা বাগার্থ
এবং এই টপিকটার মাধ্যমে আমাদের আজকের আলোচনাটা শেষ করব। যখন আমরা বাগার্থ নিয়ে আলোচনা করব, তো এখান থেকে এতটুকু আমরা দাগিয়ে নিই আগে। এটুক তোমরা এটুকের মধ্যে চোখ রাখবে। আচ্ছা, তো বাগর্থ বলেছিলাম যে অর্থ, তো অভিধানে শব্দের অর্থ থাকে কিন্তু সেই শব্দ যখন বিশেষ পরিবেশে ব্যবহার করা হয় তখন তার অর্থ বদলে যায়। একই কথা বলা চলে বাক্য প্রসঙ্গ। আমরা শব্দের সাহায্যে যে বাক্য তৈরি করি তার অর্থ বাক্যে গিয়ে পরিবর্তিত হতে পারে। যেমন পোড়া একটি শব্দ। এর অর্থ হচ্ছে দগ্ধ। কি? দগ্ধ হওয়া। আগুনে বা খড়ের ঘর পুড়ে গেছে। আগুনে বা খড়ের ঘর পুড়ে গেছে। শব্দটি দিয়ে যখন আমরা একটি বাক্য তৈরি করব, বাক্য তৈরি করে বলা হবে তখন এমন হবে যে আমার মন পড়ছে। তখন এই পড়া দগ্ধ হওয়া নয়। তখন একটাই শব্দ কিন্তু বাক্যে যাওয়ার কারণে বিভিন্ন বাক্যে বিভিন্ন ধরনের অর্থ দেয়। যেমন আমি যদি বলি ঘরে, হ্যাঁ, আগুনে ঘর পুড়ে গেছে। হুম? হ্যাঁ? বা মানে আমি এটাই বললাম ধরো যে মানে আগুনে ঘর কি? পুড়ে গেছে। তার মানে বোঝা গেছে যে আসলেই পুড়ে গেছে এটা। আর এখন যদি বলি যে আমার মন পুড়ে গেছে, তা আসলে কি মনটা কি আগুনে পুড়ছে? না। তাহলে এটা কিন্তু আসলে ওই অর্থে বুঝায় নাই। এটা একটা বিশেষণ অর্থে বুঝাইছে। তো মোটামুটি যদি সহজ বাক্যে বলি এখান থেকে কি পড়বে? বাগর্থটা হচ্ছে যে মানে শব্দের অর্থকেই বাগর্থ বলে এবং একটি শব্দের বিভিন্ন অর্থ থাকতে পারে এবং বিভিন্ন জায়গায় বাক্যে এর অর্থে পরিবর্তন হইতে পারে। তো যেখানে উদাহরণ দিচ্ছি, এই পোড়া শব্দটা যখন ঘরের ক্ষেত্রে হয় তখন বুঝি যে আগুনে পড়ছে। যখন মনের ক্ষেত্রে হয় তার মানে কি? ব্যথা পাইছে, কষ্ট পাইছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনাটা আমরা এ পর্যন্তই রাখছি। পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে এবং আমাদের গুরুত্বপূর্ণ লেকচার শিট মিস করতে না চাইলে আমাদের সঙ্গেই থাকতে হবে। আর আমাদের WhatsApp লিংক দেওয়া আছে। আমাদের একটি ওই আ কি বলে? আ ডেসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা WhatsApp গ্রুপে যুক্ত হবে ৭ম শ্রেণী বাংলাদেশ। তো আজকের মতো এই পর্যন্তই। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।